হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2023 সালের হায়ার সেকেন্ডারি অ্যাগ্রোনমি সলভ কোশ্চেন পেপার নিয়ে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। 2023 সালের উচ্চ মাধ্যমিক কৃষিবিজ্ঞান প্রশ্নপত্রের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলি দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই 2 নম্বরে যে তোমাদের থাকে এসএকিউ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 14টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, মোট 14 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, ধানের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম লেখো। তাহলে ধানের ফলন নির্ধারণকারী উপাদানগুলি হলো, প্রথম হচ্ছে একক এলাকায় কার্যকরী পাশকাঠির সংখ্যা, 2 একক এলাকায় সফলা শীষকাঠির সংখ্যা, 3 প্রতি কাঠিতে মোট ছোট শীষের সংখ্যা, 4 নম্বর হচ্ছে শাখা শীষে পরিপক্ক দানার শতকরা পরিমাণ, আর 5 নম্বর হচ্ছে প্রতি 1000 দানার ওজন। এবার নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভুট্টার সাদা মুকুল এবং ধানের খয়রা রোগের কারণ কি? দস্তা অর্থাৎ জিঙ্কের অভাবে ভুট্টার সাদা মুকুল এবং ধানের খয়রা রোগ হয়। নেক্সট এই 2-এর অথবা প্রশ্ন হচ্ছে, একটি নাইট্রোজেন সংবন্ধনকারী এবং একটি নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে প্রথমে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, নাম হচ্ছে রাইজোবিয়াম। এটা একটা মিথজীবী ব্যাকটেরিয়া, অথবা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম, এটাও তোমরা লিখতে পারো। আর নেক্সট হচ্ছে নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া। নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া হচ্ছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। এখানে খেয়াল রাখবে, বিজ্ঞানসম্মত নাম সেহেতু আন্ডারলাইন করবে কেটে কেটে। এইবার 3 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ নাম লেখো। প্রশ্নপত্রে যে কোনো দুটি আছে। এখানে আইডিএম, প্রথমে হচ্ছে আইডিএম। আইডিএমের পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে 2,4-D। 2,4-D এর সম্পূর্ণ নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 3 নম্বর হচ্ছে আইজিআর। আইজিআর হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। আর 4 নম্বর হচ্ছে আইএনএম। আইএনএমের পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। খুব ভালো করে এগুলো তোমরা তৈরি করবে এবং বানানগুলো ভালো করে লিখবে, তাহলে নাম্বার কেটে নেবে। এবার 4 নম্বর, ঘনীভূত জৈব সারকে ঘনীভূত জৈব সার বলে কেন? খোল সার একটি ঘনীভূত জৈব সার। খোল সারে অন্যান্য সাধারণ জৈব সারের তুলনায় নাইট্রোজেনের শতকরা পরিমাণ বহুগুণ বেশি, তাই একে ঘনীভূত জৈব সার বলে। এবার অথবা প্রশ্ন 4-এর অথবা, 2টি প্রাণীজ জৈব সারের উদাহরণ দাও। তাহলে প্রাণীজ জৈব সার হচ্ছে, প্রথম হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, আর 2 নম্বর হচ্ছে হাড় গুঁড়ো। এই দুটো হচ্ছে প্রাণীজ জৈব সার। এবার 5 নম্বর প্রশ্ন, মাটির পিএইচের সংজ্ঞা দাও। তাহলে দেখো, যে স্কেল বা মাপের দ্বারা কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকে পিএইচ বলে। আর পিএইচটা প্রকাশ করা হয় log 1/, হাইড্রোজেন আয়ন H+। ভালো করে খেয়াল রাখবে, log 1/H+। এইবার 5-এর অথবা প্রশ্ন। অথবা প্রশ্ন হচ্ছে, ভূমিক্ষয়কে ক্রিপিং ডেথ বলা হয় কেন? ভূমিক্ষয়কে ক্রিপিং ডেথ বলা হয় কারণ এটি একটি মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়া যা মাটির উপরের স্তরে ক্ষতির সাথে জড়িত, এবং যখন মাটির অপসারণের হার মাটি গঠনের হারকে ছাড়িয়ে যায় তখন ভূমিক্ষয় ঘটে। আর এই প্রথমটুকু বললেও হবে, যা মাটির উপরের স্তরে ক্ষতির সাথে জড়িত, এখানে এইটুকু বললেও হবে।
আর যারা পারে দুটো সম্পূর্ণটা বলে দেবে। এবার 6 নম্বর, পয়রা ফসল হচ্ছে পয়রা ক্রপিং কাকে বলে, উদাহরণ দাও। এটা 11-এর সিলেবাস থেকে প্রশ্নটা দিয়েছে, তবুও করে দিয়েছি, তোমরা দেখো। আমন ধান কাটবার 3-4 সপ্তাহ আগে জমি ভিজে থাকতে থাকতেই অঙ্কুরিত ছোলা, মটর, মুসুর প্রভৃতি বীজ ধানের জমিতে ছড়িয়ে বোনা হয়। একে পয়রা ফসল চাষ বলে। আর এইভাবে চাষ করা ফসলকে পয়রা ফসল বলে। আর এর সঙ্গে হচ্ছে উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে ছোলা, মটর, মুসুর, খেসারি প্রভৃতি হচ্ছে কি, পয়রা ফসল। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর, দুটি টিস্যু কালচার কলার জাতের নাম লেখো। তাহলে দুটি টিস্যু কালচার কলার জাতের নাম রোবাস্টা ও ডোয়ার্ফ ক্যাভেন্ডিশ। ভালো করে মনে রাখবে, জাত দুটোর নাম হচ্ছে, প্রথম হচ্ছে রোবাস্টা একটা, আর দ্বিতীয় জাতটার নাম হচ্ছে ডোয়ার্ফ ক্যাভেন্ডিশ। এবার 7-এর অথবা, আখের জাতগুলির নামের আগে বেশিরভাগ ক্ষেত্রে সিও অর্থাৎ কো কথাটি কেন ব্যবহার করা হয়? আখের বেশিরভাগ জাতগুলি সিও বা কো দিয়ে শুরু করা হয়, কারণ এই জাতগুলি সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট কোয়েম্বাটুর থেকে আবিষ্কৃত হয়েছে। তাই কোয়েম্বাটুরের নাম অনুসারে ওই সব জাতের ক্ষেত্রে সিও অর্থাৎ কো কথাটি ব্যবহৃত হয়। এবার নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির উদাহরণ দাও। আমের শারীরবৃত্তীয় রোগ, ইঁদুরনাশক আর ব্যাকটেরিয়া নাশক। তাহলে প্রথমে হচ্ছে আমের শারীরবৃত্তীয় রোগ হচ্ছে নাম হচ্ছে ব্ল্যাক টিপ রোগ। আর দ্বিতীয় হচ্ছে ইঁদুরনাশক। ইঁদুরনাশকের উদাহরণ হচ্ছে জিঙ্ক ফসফাইড। আর 3 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। ব্যাকটেরিয়া নাশকের উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এগুলো ভালো করে তৈরি করে নেবে। এইবার 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপযুক্ত একটি স্বেচ্ছাসেবিত মাঝারি অবস্থানের পলিমাটির শস্য পর্যায় রচনা করো। এটাও ক্লাস 11-এর সিলেবাস থেকে দিয়েছে। এখানে প্রথম বছরে পাট, তারপর ফুলকপি, দ্বিতীয় বছরে পাট, এরপর সর্ষে, তৃতীয় বছরে ভুট্টা, মূলো, আর চতুর্থ বছরে আখ। এইভাবে পর্যায়ক্রমে চাষ করতে হবে। এবার 10 নম্বর, মূল সার ও চাপান সারের দুটি পার্থক্য লেখো। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে মূল সার হিসাবে প্রয়োগ করা রাসায়নিক সারের বেশ কিছু অংশের অপচয় হয়, আর অপরদিকে চাপান সার হিসাবে প্রয়োগ করা রাসায়নিক সারের অপচয় তুলনামূলকভাবে কম হয়। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে গাছের প্রয়োজন মতো উদ্ভিদ খাদ্য মূল সার হিসাবে প্রয়োগ করা সম্ভব হয় না। অপরদিকে গাছের চাহিদা মতো সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যায়। এই হচ্ছে দুটো পার্থক্য। এইবার আমরা 10-এর অথবা প্রশ্ন দেখি। পোষকের শতকরা পরিমাণ ও রাসায়নিক সংকেত সহ একটি প্রশম নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের উদাহরণ দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নই ভালো প্রশ্ন, যেহেতু এটা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, অতএব তোমরা প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে নেবে। আর স্কিপ করে দেখলে পারে তোমরাই ঠকবে, তোমরা উত্তর এড়িয়ে যাবে। এবার উত্তর দেখি। প্রশম নাইট্রোজেন ঘটিত সারের নাম। নাইট্রোজেন সার হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। রাসায়নিক সংকেত হচ্ছে CONH4NO3(2). আর নেক্সট হচ্ছে পরিমাণ। উদ্ভিদ খাদ্যের পরিমাণ এখানে 25% থাকছে নাইট্রোজেন আর 8% থাকছে ক্যালসিয়াম। এইবার 11 নম্বর প্রশ্ন, উদাহরণ দাও। সুগন্ধি ধানের জাত, বোরন সহনশীল গমের জাত, মুড়ি আখের উপযুক্ত জাত, আর টমেটোর হাইব্রিড জাত। তাহলে সুগন্ধি ধানের জাত হচ্ছে গোবিন্দভোগ অথবা বাদশাভোগ, যে কোনো একটা দেবে। বোরন সহনশীল গমের জাত হচ্ছে তিস্তা, BW হচ্ছে 1008 অর্থাৎ 1008। মুড়ি আখের উপযুক্ত জাত হচ্ছে CO 1148। আর টমেটোর হাইব্রিড জাত হচ্ছে সদাবাহার S15। খুব ভালো করে মনে রাখবে। এবার 12 নম্বর প্রশ্ন, গম অথবা আখের বিজ্ঞানসম্মত নাম এবং পরিবারটি লেখো। তাহলে প্রথমে গমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। ভালো করে মনে রাখবে, ট্রিটিকাম এস্টিভাম।
আর গমের পরিবার বা গোত্র হচ্ছে পোয়েসি। আর নেক্সট হচ্ছে আখ। আখের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাক্কারাম অফিসিনারাম, আর পরিবার বা গোত্র হচ্ছে পোয়েসি। খুব ভালো করে খেয়াল রাখবে। আর বিজ্ঞানসম্মত নাম যখন বাংলায় লিখলে পারে আন্ডারলাইন করবে, আর ইংলিশে তোমরা তো ছাপাই লাগবে না, তোমরা হাতে লিখবে। তাই ট্রিটিকাম স্টিভাম স্যাক্কারাম অফিসিনারাম লিখে আন্ডারলাইন করবে কেটে কেটে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ফসলগুলির মধ্যে ছোট দিনের ফসল, বড় দিনের ফসল এবং দিন নিরপেক্ষ ফসল বেছে নাও। তাহলে প্রথমে হচ্ছে ধান, আলু, টমেটো, এই তিনটে উদাহরণ আছে। ধান হচ্ছে ছোট দিনের ফসল, আলু বড় দিনের ফসল, আর টমেটো দিবা নিরপেক্ষ ফসল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ধানের মৃতগর্ভ বা ডেড হার্ট বলতে কী বোঝো? ধানের শীষ আসার সময় মাজরা পোকার আক্রমণ হলে গাছের শীষ বের হয় না, আর বের হলেও শীষ সাদা হয়ে যায়, একে মৃতগর্ভ বা ডেড হার্ট বলে। 14 অথবা প্রশ্ন হচ্ছে বায়োলজিক্যাল পেস্টিসাইড এবং বোটানিক্যাল পেস্টিসাইড এর মধ্যে পার্থক্য দেখাও। তাহলে বায়োলজিক্যাল পেস্টিসাইড হলো নির্দিষ্ট ধরনের কীটনাশক যা প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং নির্দিষ্ট খনিজ পদার্থের মতো প্রাকৃতিক উপাদান থেকে প্রাপ্ত। আর বোটানিক্যাল পেস্টিসাইড হলো উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত প্রাকৃতিক নির্যাস, যা বিভিন্ন কীটপতঙ্গ যেমন পোকামাকড় এবং আগাছা দমন করতে ব্যবহৃত হয়। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিকে করে দেওয়া হলো প্রত্যেকটাই তোমরা তৈরি করে নেবে, কারণ এগুলো তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। আর এই প্রসঙ্গে বলি স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।